নমস্কার দর্শক বন্ধু, বেঙ্গলি ইনভেস্টর গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শান্তনু রাজবংশী। আজকে আলোচনা করব টার্ম ইন্স্যুরেন্স নিয়ে। টার্ম ইন্স্যুরেন্স কি, প্রথমেই যেটা আমাদের প্রশ্ন থাকে, দেখুন এতদিন আপনার বা আমার পাড়ায় আশেপাশে যে সমস্ত এলআইসির এজেন্ট ভাইরা আছে তারা কি করতো, আমাদের বাড়িতে আসতো, আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স পলিসি বোঝাতো, যেখান থেকে আমরা কিছু মানি ব্যাকও পেতাম এবং একটা 2 লাখ টাকা, 3 লাখ টাকা বা 5 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স কভারেজ আমাদের দেয়া হতো। এটাই তো থাকতো। কিন্তু একটা সত্যি কথা বলুন তো, আজকে যদি আপনার বা আমার পরিবারের কোনো কিছু হয়ে যায়, কোনো সমস্যা হয়, বা আপনার বা আমার পরিবারে কোনো মিসহ্যাপেনিং হয়ে যায়, তাহলে যারা নমিনি তাদেরকে ওই 5 লাখ টাকা দিলে বা 7 লাখ টাকা দিলে তারা কি তাদের ফ্যামিলিটাকে রান করতে পারবে? মানে আমি ধরে নিচ্ছি আমি হলাম ফ্যামিলির গার্জেন বা আপনি হলেন ফ্যামিলির গার্জেন। আপনি প্রত্যেক মাসে 30,000 টাকা বা 40,000 টাকা বা 50,000 টাকা একটা রোজগার করেন, যেই রোজগারের মাধ্যমে আপনার সংসার চলে। এবার আপনার কিছু হয়ে গেল, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পরিবারের হাতে 5 লাখ টাকা তুলে দিল। আপনার পরিবার ওই 5 লাখ টাকা নিয়ে কী করবে? কারণ আপনার স্ত্রী তো ব্যবসা জানে না, আপনার ছেলে ছোট, পড়াশোনা করছে, সে এখনও স্বাবলম্বী হয়নি, বা আমার বয়স হয়েছে বা তারা নেই। তাহলে ওই 5 লাখ টাকা বা 7 লাখ টাকা ব্যাংক বা পোস্ট অফিস বা অন্যান্য যে সমস্ত সিকিওর সংস্থা আছে, এলআইসির মতো সিকিওর সংস্থা, এদের এখানে রাখলে যে ইন্টারেস্টটা পাবে, সেই ইন্টারেস্ট দিয়ে তাদের সংসার চলবে? চলবে না। সুতরাং এই প্রশ্নের জায়গা থেকে টার্ম ইন্স্যুরেন্সের ভাবনা চিন্তা শুরু, যে কম প্রিমিয়ামে কিভাবে একটা বড় মাপের কভারেজ একজন মানুষকে দেওয়া যায়। একজন মানুষ যদি 40,000 টাকা মান্থলি রোজগার করে, তাহলে অন্তত তার 10 to 15 টাইমস যদি সে টার্ম ইন্স্যুরেন্স নিয়ে থাকে, ধরুন 1 কোটি বা 1.5 কোটি টাকা যদি টার্ম ইন্স্যুরেন্স নিয়ে থাকে, তার অবর্তমানে তার ফ্যামিলির হাতে যদি ওই টাকাটা এসে পৌঁছায়, তার ফ্যামিলি কিন্তু ওই টাকাটা ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসিতে রাখলে যে ইন্টারেস্টটা পাবে, সেই ইন্টারেস্ট দিয়ে কিন্তু সচ্ছলভাবে তাদের সংসারটা চলে যাবে। টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটা ছোট্ট অসুবিধা, সেটা হচ্ছে আপনি যে প্রিমিয়ামটা দিচ্ছেন সেটা কিন্তু আপনি রিটার্ন পাবেন না। এটা কিন্তু প্রোটেকশন মানি, মাথায় রাখবেন। এটা কিন্তু কোনো সেভিংস বা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান নয়, এটা হচ্ছে একটা প্রোটেকশন মানি, আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য আপনি দিচ্ছেন। তবে কিছু কিছু টার্ম ইন্স্যুরেন্স এখন আছে, বর্তমানে অনেক কোম্পানি প্রোভাইড করছে, যেখানে আপনার ইনভেস্টেড মানিটা বা আপনি যে টাকাটা জমাচ্ছেন প্রিমিয়ামের মাধ্যমে, সেই টাকাটার সঙ্গে কিছু ইন্টারেস্ট দিয়ে আপনাকে আপনার পলিসি মেয়াদ সম্পূর্ণ হলে আপনাকে ফেরত দেওয়া হয়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় নর্মাল একটা টার্ম ইন্স্যুরেন্স নিতে গেলে আপনাকে যে প্রিমিয়াম দিতে হতো তার ডবল প্রিমিয়াম আপনাকে দিতে হচ্ছে। কিন্তু ওই প্রপোজাল যদি কেউ দেয়, আপনি হয়তো আনন্দ পেতেই পারেন যে আমি যে টাকাটা আমি পেতাম না সেই টাকাটা তো পেয়ে যাচ্ছি, বেশি প্রিমিয়াম দিলে ক্ষতি কী আছে? কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার বিরাট অঙ্কের লস। কারণ ধরুন আপনাকে হয়তো, একটা উদাহরণ দিচ্ছি, আপনার হয়তো দেখা গেল 30 বছর বয়স, আপনি একটা 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নিয়েছেন, আপনাকে হয়তো প্রিমিয়াম দিতে হচ্ছে 3,000 টাকা মান্থলি। এবার আপনাকে যখনই ওটা ফেরত পাওয়ার জায়গায় আপনাকে অফার দেওয়া হবে, তখনই দেখা যাবে প্রিমিয়ামটা হয়ে যাচ্ছে আপনার 5,000 টাকা। তাহলে 2,000 টাকা আপনাকে বেশি দিতে হচ্ছে। তাহলে 2,000 টাকা বেশি দিয়ে আপনি মূল টাকাটা ফেরত না পেয়ে আপনি 2,000 টাকা এসআইপি করুন না। আপনার 30 বছর 35 বছর আপনি যদি রাখেন, হিউজ অ্যামাউন্ট বেশি রিটার্ন পাবেন ওর থেকে। সুতরাং ওই রাস্তাটায় যাবেন না। আর থার্ড যেটা ইম্পর্টেন্ট হলো, সেটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদটা কেন থাকে তার পেছনে লজিক আছে। মেয়াদ কেমন? ধরুন আপনার বয়স 40 বছর, আপনি 70 বছর পর্যন্ত নিতে পারবেন টার্ম ইন্স্যুরেন্স, তার বেশি আপনি নিতে পারবেন না। বা আপনার বয়স হয়তো 30 বছর, আপনি সেই ক্ষেত্রে 75 পর্যন্ত বা 70 পর্যন্ত নিতে পারবেন। আপনি 55 বছর বা 56 বছরে টার্ম ইন্স্যুরেন্স নিলেন, হয়তো ম্যাক্সিমাম আপনি 80 বছর পর্যন্ত নিতে পারবেন, তার বেশি নিতে পারবেন না। এর পেছনে কিছু লজিক আছে, কারণ আছে। কেমন? ধরুন আপনার বয়স এখন 40, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার সন্তানের বয়স হয়তো 7 বছর, ঠিক? তাহলে আপনার ফ্যামিলি কতদিন পর্যন্ত আপনার উপর ডিপেন্ডেবল?
যতদিন আপনার সন্তান স্বাবলম্বী না হচ্ছে। আপনার যখন 65-70 বছর বয়স, ততদিনে আপনার সন্তানের বয়সও কিন্তু 30-32 হয়ে গেছে, সেও কিন্তু আর্নিং করছে, আপনি তখন বৃদ্ধ। তার আর্নিংয়ের ওপর তখন আপনার সংসার নির্ভরশীল, আপনার আর্নিংয়ের ওপর নয়। টার্ম ইন্স্যুরেন্সের কনসেপ্টটা হচ্ছে লাইবিলিটিসের থেকে তৈরি হয়েছে, মানে আপনি আপনার ওপর যতদিন আপনার পরিবার নির্ভরশীল ততদিন পর্যন্ত আপনি টার্ম ইন্স্যুরেন্স পাবেন। এবার মেয়াদ কোম্পানির ওপর ভিত্তি করে কম বেশি আছে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু মূল কনসেপ্টটা হচ্ছে এটা। এবং লজিক্যালি ততদিনই নেওয়া উচিত, আপনার পরিবার যতদিন পর্যন্ত আপনার ওপর নির্ভরশীল। নির্ভরশীলতা যখন কেটে যাচ্ছে তখন টার্ম ইন্স্যুরেন্স রেখে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এবার যেটা আলোচনা করব, টার্ম ইন্স্যুরেন্স নেওয়া কেন জরুরি। দেখুন, টার্ম ইন্স্যুরেন্স নেওয়া প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে পরিবারকে আর্থিকভাবে আপনি সুরক্ষিত করছেন। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার ওপর যদি কোনো লোন থাকে, ধরুন আপনি হোম লোন নিয়েছেন বা পার্সোনাল লোন নিয়েছেন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে যে সংস্থার থেকে আপনি লোনটা নিয়েছেন সেই সংস্থা তো আপনার পরিবারের ওপর প্রেশার ক্রিয়েট করবে লোনটাকে পে করার জন্য। তো আপনি যদি একটা টার্ম ইন্স্যুরেন্স নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার পরিবার সেই ঝামেলাটার থেকে বেঁচে যাবে। আরেকটা হলো কম প্রিমিয়ামে বড় কভার আপনি পাচ্ছেন। একদম কম প্রিমিয়ামে আপনি একটা 1 কোটি 1.5 কোটি টাকার কভার নিতে পাচ্ছেন। এবং ফোর্থ যেটা হলো স্ত্রী, সন্তান, বাবা মা, আপনার পরিবারের সকল মেম্বারদের সুরক্ষা। টার্ম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট কেমন থাকে? 80C-তে আপনি ট্যাক্সের ছাড় পাবেন। দ্বিতীয় হচ্ছে 10(10)D-তে যদি আপনার কোনো কিছু সমস্যা হয়, আপনার সঙ্গে কোনো কিছু মিসহ্যাপেনিং হয়, আপনার নমিনি যদি 1 কোটি টাকা সাম অ্যাসুরেন্সের পলিসি থাকে এবং আপনার নমিনি যদি 1 কোটি টাকা পায়, সেই জায়গায় কিন্তু 10(10)D-তে আপনার কোনো ট্যাক্স ডিডাকশন হবে না, পুরো টাকাটাই কিন্তু নমিনি পাবে। টার্ম ইন্স্যুরেন্সের সীমাবদ্ধতা কি? দেখুন, টার্ম ইন্স্যুরেন্সের দুটো সীমাবদ্ধতা আমার যেটা মনে হচ্ছে, এক হচ্ছে আপনার টাকাটা আপনি যেটা দিচ্ছেন সেটা ফেরত পাচ্ছেন না। দ্বিতীয়ত আপনাকে এটা ভাবতে হবে যে এটা কোনো সেভিংস বা ইনভেস্টমেন্ট প্ল্যান নয়, এটা একটা প্রোটেকশন টোকেন মানি আমি দিচ্ছি, আমার পরিবারের প্রোটেকশনের জন্য আমি একটা টোকেন মানি জমা করছি। তো এটা একটা সীমাবদ্ধতা বলতে পারেন। কত টাকা টার্ম ইন্স্যুরেন্স নেওয়া উচিত, এটা আমি আপনাদের আগেও বলেছি যে আপনার রোজগার যা আছে তার থেকে মিনিমাম 15 গুণের টার্ম ইন্স্যুরেন্স আপনি নেবেন। মানে আপনার রোজগার যদি 5 লাখ থাকে ইয়ারলি ইনকাম, তাহলে আপনি অন্তত 75 লাখের কাছাকাছি টার্ম ইন্স্যুরেন্স নেবেন। তাতে আপনার পরিবার কিন্তু সুরক্ষিত থাকবে। কারণ আপনার ক্যালকুলেশনটা এমন হবে যে আপনি ওই টাকাটা বর্তমানে আমার পরিবার যেন যে কোনো একটা সিকিওর জায়গায় রেখে যে রিটার্নটা পায়, সেই রিটার্নটা যেন আমার আর্নিংয়ের সমান হয়। এটা আপনি একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন। কারা অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স নেবেন? দেখুন, যাদের পরিবার আছে এবং সেই পরিবার তার উপর নির্ভরশীল, তারা অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স নেবেন। যাদের উপর অনেক লোনের বোঝা আছে তারা অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স নেবেন। এবং যারা ইয়ং প্রফেশনাল, যাদের বাবা মা তার উপর নির্ভরশীল, তাহলে কিন্তু অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স নেবেন। বাবা মা যদি নির্ভরশীল থাকে, যদি নির্ভরশীল না হয়, বাবা সরকারি চাকরি করতেন বা বিরাট বড় ব্যবসাদার ছিলেন, সেই ক্ষেত্রে আপনি নাও নিতে পারেন, তবে নির্ভরশীল হলে অবশ্যই নেবেন। টার্ম ইন্স্যুরেন্স কখন নেওয়া সবচেয়ে ভালো? দেখুন, যত কম বয়সে আপনি টার্ম ইন্স্যুরেন্স নিতে পারবেন তত ভালো, কারণ কম বয়সে নিলে আপনার প্রিমিয়ামটা কম পড়বে, সেই প্রিমিয়ামটাই কিন্তু ফিক্স থেকে যাবে সারা জীবন। আর আপনি যত বয়সে গিয়ে টার্ম ইন্স্যুরেন্স নেবেন আপনার প্রিমিয়াম তত বেশি হবে। টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় কী কী জিনিস দেখতে হবে? টার্ম ইন্স্যুরেন্স নেওয়ার সময় খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই দেখতে হবে। সেটা হচ্ছে সেই কোম্পানির ক্লেম সেটেলমেন্ট রেশিওটা দেখবেন যে ঠিকঠাক আছে কি না। এবং ক্লেম সেটেলমেন্ট রেশিও শুধু দেখলে হবে না, এই জায়গাটা একটু বলে দিই, অ্যাকিউরেট ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখবেন। কারণ অনেক ছোট ছোট প্রাইভেট কোম্পানি আছে যারা দাবি করে তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও খুব হাই, বিরাট বিরাট তাদের ক্লেম সেটেলমেন্ট রেশিও, কিন্তু এখানে একটা কিন্তু বিরাট গল্প আছে। যেমন আমার একটা বন্ধুর একটা উদাহরণ দিই, সে মারা গেছে, তার টার্ম ইন্স্যুরেন্স ছিল, LIC-তেও ছিল এবং আরও বেশ কয়েকটা কোম্পানিতে তার ইন্স্যুরেন্স ছিল। তো LIC থেকে তো আমার খুব জোর হলে ওই 18-19 দিন সময় লেগেছে, ওর বাবার অ্যাকাউন্টে পুরো টাকা ঢুকে গেছে। আর আদার্স কোম্পানি যেগুলো ছিল, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, রেপুটেড কোম্পানি, তারা কিন্তু ওর বাবাকে কিছু গ্রাউন্ডে আটকাচ্ছে। মানে ও যখন পলিসিটা করেছিল ডিক্লেয়ার করেনি হয়তো সিগারেট খেত, কিন্তু পরে সেগুলো রিপোর্ট ধরা পড়েছে, এনকোয়ারি হয়েছে যখন, তো এই গ্রাউন্ডগুলোতে কিন্তু আটকাচ্ছে এবং বলছে আউট অফ কোর্ট আপনি সেটেলমেন্ট করুন, কোর্টে যদি যান তাহলে কিন্তু আমরা জিতবো, আপনি 1 পয়সাও পাবেন না,
যেখানে হয়তো 50 লাখ টাকা পেতে পারত, সেখানে একদম হয়তো 5 লাখ টাকা 6 লাখ টাকায় সেটেলমেন্ট করার চেষ্টা করছে। তোর বাবা খুব প্রবলেমের মধ্যে রয়েছে। এটা আপনাদের বলে রাখলাম, কোনো কোম্পানিকে সাজেস্ট করছি না, তবে বড় অর্গানাইজেশন থেকেই টার্ম ইন্স্যুরেন্স নেবেন। ছোটোখাটো কোম্পানির লোভনীয় প্রপোজালে ভুলবেন না। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, এলআইসির মতো সংস্থা, যারা 53 লক্ষ কোটি টাকার একটা কোম্পানি, এরা সবসময় ইন্স্যুরেন্সটা নেওয়ার সময় যেমন দেখে নেয়, তেমনি যখন ক্লেম দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ডিস্টারবেন্স করে না। এদের মেন্টালিটিটাই হচ্ছে কাস্টমারকে ক্লেমটা দিয়ে দেওয়া, এবং এদের ক্ষমতা আছে। 53 লক্ষ কোটি টাকার একটা কোম্পানি, বুঝতে পারছেন? আমাদের ভারতবর্ষের আশেপাশে যতগুলো দেশ আছে সবার বাজেট যা হয় না তার থেকে বেশি এর নেটওয়ার্থ রয়েছে। জবের থেকে জন্ম হয়েছে আজ পর্যন্ত ভারত সরকারকে লোন দিয়েছে, ভারত সরকারের থেকে কখনো লোন নেয়। গভর্নমেন্ট বিপদে পড়লে এরা বাঁচায়। তো এদের ক্ষমতা আছে। আপনার একটা 1 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 2 কোটি টাকার যদি ক্লেম হয়, ক্লেমটাকে দেওয়ার এদের ক্ষমতা আছে। অনেক ছোট কোম্পানি আছে, সেগুলোতে না যাওয়াই ভালো, সেগুলোতে না যাওয়াই ভালো। তাতে আপনার ওই ক্লেমের সময় কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। এটা একটু দেখে নেবেন। আমি কোনো কোম্পানিকে এখানে বড় করে দেখাচ্ছি না বা করছি না, কোনো কোম্পানিকে আলাদা করে প্রমোট করার আমার এখানে কোনো উদ্দেশ্য নেই। তবে এটা আপনাদের ভালো হবে যেটা, সেটাই আমি বললাম। পলিসি টার্ম এবং প্রিমিয়াম পেইং টার্মটা একবার দেখে নেবেন। অনেক পলিসি আছে যেখানে হয়তো আপনি টার্ম ইন্স্যুরেন্স পেয়েছেন হয়তো 40 বছরের জন্য, কিন্তু আপনাকে প্রিমিয়াম দিতে হচ্ছে 20 বছরের জন্য। আপনার লাস্ট 20 বছর কিন্তু প্রিমিয়াম হলিডে আছে। কিন্তু কিছু কিছু পলিসি থাকে যেখানে হয়তো 40 বছরই আপনাকে প্রিমিয়াম দিতে হবে পুরোটাই। সেটা একটু দেখে নেবেন দিতে হচ্ছে কিনা। আর থার্ড, যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আপনার মেডিকেল যা যা সমস্যা আছে সেটা প্রপারলি ডিসক্লোজ হচ্ছে কিনা, এটা একবার দেখে নেবেন। এটা যদি না হয়ে থাকে, বা আপনার যদি কোনো স্মোকিংয়ের অভ্যাস থাকে, যদি ড্রিঙ্ক করে থাকেন অকেশনালি, সেগুলো জানাবেন সব। একটাও কিছু গোপন করবেন না। যদি গোপন করেন, পরবর্তীকালে ক্লেম পেতে কিন্তু আপনার নমিনির সমস্যা হবে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা বলবো, সেটা হচ্ছে নমিনি যাকে করছেন তার নামের স্পেলিং থেকে শুরু করে অ্যাড্রেস, এজ, সমস্ত কিছু ঠিক করে দেখে নেবেন, সঙ্গে ডকুমেন্টস দিয়ে দেবেন। কোনো রকম ভবিষ্যতে যাতে সমস্যা না হয়, এই পার্টগুলো একবার ভালো করে দেখে নেবেন। ঠিক আছে? আর লাস্টলি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, টার্ম ইন্স্যুরেন্স ভীষণভাবে গুরুত্বপূর্ণ আজকের ডেটে, অবশ্যই করা উচিত। এবং টার্ম ইন্স্যুরেন্সের গুরুত্ব নিয়ে এতক্ষণ আপনাদের আলোচনা করলাম। তবে অনেকেরই আপনাদের প্রশ্ন থাকে যে অনলাইন আমরা কি টার্ম ইন্স্যুরেন্স নেব না কোনো এজেন্টের মাধ্যমে নেব? দেখুন, অনলাইন আপনার 2 পয়সা প্রিমিয়াম কম হয়, এটা ঠিকই। কিন্তু যদি আপনার বাড়ির সামনে কাছাকাছি কোনো ভালো দায়িত্ববান ছেলে থাকে বা মেয়ে থাকে, যে এজেন্সি করছে অনেক দিন ধরে, ভালো মানুষ, তার থেকে 2 পয়সা বেশি হলেও নেওয়া উচিত আমার মনে হয়। কেন বলছি আপনাকে? কারণ আপনার কিছু সমস্যা হলে সে কিন্তু পুরো একজন গার্জেনের মতো এসে আপনার ফ্যামিলির অ্যাকাউন্টে বা আপনার নমিনির অ্যাকাউন্টে টাকাটা কিন্তু দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে, কাগজপত্র কালেকশন করবে, কাজ সে সমস্ত কিছু করবে। কিন্তু যদি আপনি অনলাইন করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার পরিবার যদি খুব ড্যাম স্মার্ট হয়, টেক সেভি হয়, বা যে কোনো কলকাতার অফিসে ঘুরতে অসুবিধা না হয়, কোনো কারণে ক্লেমটা যদি রিজেক্ট হয় বা আটকে যায়, সেই ক্ষেত্রে কোর্টে গিয়ে যদি মুভ করতে হয়, সেই ক্ষেত্রে যদি যাতে কোনো ওম্বাসমেন্টে যেতে পারে। ঠিক আছে? এই ধরনের স্মার্ট যদি ফ্যামিলি থাকে বা ওয়াইফের মধ্যে সেই স্মার্টনেস থাকে, তাহলে অবশ্যই অনলাইনও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমার সাজেশন থাকবে এজেন্টের মাধ্যমে নেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবেন। লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর যদি টার্ম ইন্স্যুরেন্স রিগার্ডিং কোনো রকম এনকোয়ারি থাকে, নিচে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।